কথা শুরু করা যায়। আমি এসেছি আজকে জাফলং এ 0 পয়েন্টে। এখানে এসে মূলত আমি প্রথম পয়েন্ট গুলো বলে দিই, খরচপাতির ব্যাপারগুলো। দেখুন, আমি খুবই চিপ রেটে ঘোরাফেরা করি, খুবই চিপ রেট। আপনি বিলিভ করবেন কিনা জানি না, আমি মাত্র 1200 টাকায় এই গতবার যখন এসেছিলাম, একদিন থেকেছিলাম, একদিনে এসেছি গাড়ি ভাড়া সহ এভরিথিং 1500-1700 টাকার ভিতরে। মানে আমি একটু বাড়িয়ে যদি বলি 1750 টাকার ভিতরে আমি জাফলং এ এসে এখানে 3টা স্পট ঘুরে মনে করেন বাড়ি চলে গেছি জাস্ট 1750 টাকা। একটু অবিশ্বাস হবে জানি। তো দেখুন, আমি তখন সবসময় পরিস্থিতি পরিবেশগুলো এক থাকে না। আপনি আমার কথা শুনে 1750 টাকা পকেটে নিয়ে আসছে, বিপদে পড়ার আপনার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে এইটা যে কিছু কিছু সিচুয়েশন চলে আসে, এরকম পরিস্থিতির মধ্যে আপনি তৈরি করতে যদি পারেন বা অনেক সময় ভাগ্যক্রমে হয়ে যায়, তখন এই কিছু ট্রিক্স আছে, এইগুলো অ্যাপ্লাই করলে পরে দেখা যাচ্ছে আপনি অল্প খরচের ভিতরে দেখা যাচ্ছে একটা জায়গায় যেতে পারেন। আপনি অনেক টাকা অনেক সেভ করবে। আপনারা যত বেশি জন হবেন তত এমনিতেও সেভ হবেই টাকা, আর যদি 2-1জনও আসেন তাতেও সেভ করবেন, আর একজন আসলেও সেভ হবে, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এই বিষয়টা আপনাদের কাছে আমি আজকে এক্সপ্লেন করবো কিছু টেকনিকের মাধ্যমে। আপনি চাইলে সম্ভব, অবশ্যই সম্ভব হবে আপনার জন্য যে অল্প টাকায় অনেক দূরে পর্যন্ত যে অনেক ভালো ভালো জায়গাতে ঘুরে আসে। দেখুন, বাংলাদেশে কিন্তু আপনি একটা চিন্তা করবেন কিনা, আমি বিভিন্ন দেশে, বাইরের দেশে কথা বলি যে বাইরের দেশে আপনার স্থলভাগে ট্রেনে বাসে চড়ে, পাশের দেশে ইন্ডিয়া বলেন না কেন, এখন চায়নাতে কি অবস্থা, সবে কেবল চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক সেরকম হচ্ছে, আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। এখন শুরুর দিকে কিরকম হিসাব এটা পরে, এটা আমরা জানা নেই। তো এই ভারতের সাথে আমি যদি কম্পেয়ার করি, যে ইন্ডিয়াতে মানুষ স্থলভাবে যদি ঘুরতে ফিরতে কেউ চায়, তাহলে সে দেখা যাচ্ছে বাংলাদেশে কক্সবাজারে গিয়ে 5 দিন থেকে যে খরচ হবে, সেই স্থলভাবে তার থেকে বেশি কিছু দেখে বাড়িতে ফিরে আসার কিছু টাকা বেঁচে থাকে তার। এরকম আমার চোখের সামনে এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও হয়েছে। ইভেন আমিও পাসপোর্ট করা হয়েছে, আমিও সেখানে এরকম যাওয়ার একটা পরিকল্পনা আমার আছে। তো সেটা ভাগ্যে যদি থাকে তো হবে, সেটা পরের কথা। তো প্রাথমিক যে ব্যাপারগুলো, ট্রিক্স গুলো বাংলাদেশে আপনি আপনি এই রিসোর্টে, আমি জাফলং এ এসেছি, যদি আপনি মানে আমি আমার এখানকার উপরে যে পাহাড়ের উপরে যে হোটেল গুলো আছে, আপনি 3000-4000 টাকা ভাড়া দেবে। কেন ভাই, কেন এত দাম হবে কেন? তুমি সিঙ্গেলের জন্য একটা পার্টিকুলারলি একটা অ্যামাউন্ট রাখো, যারা নর্মালি আসবে মিনিমাম 300-250 সব রকমের রাখো না কেন, সব রকমের রাখো। সেটা নাই, পাবেনই না আপনি খুঁজে। ইভেন যদি থাকেও, এখানকে স্থানীয় যারা আপনি কর্মচারীরা আছে বা এখানে, তাদেরকে সহজে পাবেন না ইনফরমেশন। আল্লাহ তো আমার ভাগ্যটা খুব ভালো রেখেছে যে এখানে একটা জায়গা পেয়ে গেছি আমি, যেখানে আপনার 300 টাকাও ভাই থাকতে পারবেন। কিন্তু এই জায়গাটা কথা আমি অনলাইনে কোথাও পাইনি। আমি, আপনারা যদি পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তো পাইনি অনলাইনে খুঁজে। এটা হচ্ছে মামাবাড়ি বাজার। ওখানে গেলে আপনি অনেক চিপ রেটে, তাও আসতে হবে সিজন ভেদে না, সিজন অফ সিজনে আসতে হবে। হ্যাঁ, অফ সিজনে আসলে পরে আপনি অনেক ভাড়া কমের ভিতরে আপনি সবকিছু পেয়ে যাবেন। আর যদি সিজনে আসেন, মনে করেন যে 4000 টাকা 3000 টাকা কিছুই না, আপনার ঘর ভাড়া তো শেষ হয়ে যাবে। মানে ওই টাকা দিয়ে মনে করেন যে জাফলং 4-5 বার আসবেন আর যাবেন। ঠিক আছে, আমি যে ট্রিক্স গুলো জানি ওই সব যদি জানেন। তো যাই হোক, পরের কথা এটা। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি ওখানে অফ সিজনে আসলে যদি আসেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওই মামা বাজারে এসে ওখানে দেখা যাচ্ছে 300 থেকে 350 বা 400 টাকার ভিতরে আপনি দেখা যাচ্ছে থাকতে পারতেছেন। আপনার 3 দিন থাকলে তাহলে 3-4 মানে 3-4-1200 টাকা আপনার ভিতরে থাকা হয়ে যাচ্ছে ভাই, খুব আরামসে। আর রুমটাও যথেষ্ট সুন্দর। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে, এই ব্যাপারগুলো মানে ম্যানেজ করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যেখান থেকে ওঠেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হন না কেন, আমি আমার বাড়ির থেকে লোকাল গাড়িতে 240 টাকায় আমি ঢাকাতে চলে এসেছি। এবার আমি চাইলে পরে ফ্রিতেও আসতে পারতাম, যেহেতু আপনাদেরকে বলা লাগবে সেহেতু আমি ফ্রিতে আসি, আমি হচ্ছে টাকা দিয়ে এসেছি। সিলেটে ট্রেনে যদি আসতে চান, ট্রেনে আসতে চান আপনি টিটিদের সাথে। এখন বর্তমানে মনে করেন যে টিটিরা কিন্তু হচ্ছে এক প্রকারের হেল্পফুল হয়, বা নিজেদের স্বার্থ, প্রত্যেক ব্যক্তিটি তাদের নিজের একটা স্বার্থ দেখে। তো কিছু টিটি আছে, অনেক ম্যাক্সিমাম টিটি 99.5% টিটিরা এদের সাথে আপনি ডিল করবেন, একটা পার্সোনাল ডিল। দেখা যাচ্ছে যে পরিমাণ ভাড়া, তার সাথে কিছুটা কমায় যদি কম্প্রোমাইজ করতে পারেন, দেখা যাচ্ছে 200-250 টাকার ভিতরে বা 300 টাকার ভিতরে আপনি দেখা যাচ্ছে ঢাকা থেকে একেবারে সিলেটের স্টেশনে নেমে যাচ্ছেন, খুবই সীমিত টাকা কিন্তু। ঠিক আছে, তো এইরকম একটা পরিবেশের ভিতরে আপনি হচ্ছে চাইলে আসতে পারেন, মানে এইভাবে চিপ রেটে। এটা আপনাকে টেকনিক খাটাতে হবে ভাই। অনেক টিটি আছে দেখা যাচ্ছে যেই ভাড়া সে কয় টাকা নেবে, হয়তো বা 250 টাকা কম বেশি হতে পারে, নিয়ে আপনাকে দেখা যাচ্ছে একটা সিট দেবে। যেহেতু সিট স্ট্যান্ড টিকিট ছাড়া আপনি পাবেন না টিকিট, যদি নাই পান হচ্ছে স্ট্যান্ড টিকিট ছাড়া আপনি বসে যাবেন, এমন কোনো সিট যদি না পান বা টিকিট না পান বসে যাওয়ার মতো, তখন আপনি এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতে পারেন। টিটিদের সাথে কম্বাইন করার চেষ্টা করবেন। মিনিমাম ট্রেন ছাড়া 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি স্টেশন অবশ্যই থাকতে লাগবে আপনার। এরপরে মনে করেন যে আরেকটা, এবার আসে বাস সেকশন, বা বাসে করে যদি যেতে চান, আপনি যেখানে বাস ছাড়ে ওই জায়গা থেকে যাবেন না ভাই,
হ্যাঁ, ওখানে আপনি ট্রাই করতে পারেন, ওখানে কিছু ট্রিক্স এখানকার যে আপনার হচ্ছে সুপারভাইজার আছে তার সাথে একটু সাইডে ডেকে নিয়ে তাকে সাথে একটা লেনদেন ব্যাপার স্যাপার মোটামুটি আপনার 7 দিনের ভিতরে লেনদেন করে মোটামুটি দেখা যাচ্ছে 1,000 টাকা ভাড়া যদি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার 400 বা 500 টাকার ভিতরে দেখা যাচ্ছে সে আপনাকে বসায়, যেখানে বসায় হোক, ইঞ্জিন হোক যেখানে জায়গায় হোক আপনার বসায় নিয়ে যাবে সে। মনে করেন যে ওখানে একটা আপনার বিশাল একটা অ্যামাউন্ট আপনার সেভ হবে। এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই সুবিধা হচ্ছে কি, দেখুন আপনারা মনে করেন যে মানে টিটিরা যারা আছে বা বাস কন্ডাক্টর যারা আছে বা বাস সুপারভাইজার যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে তারা চায় যে তাদের কিছু ইনকাম হোক, তাদের কিন্তু হচ্ছে ওই বাস থেকে ওই টিকিট সংগ্রহ করে কিন্তু তাদের কিন্তু আমারও কোনো লাভ হয় না। তো আউটসাইড থেকে তারা এইসব ইনকাম গুলো করে থাকে। তো আপনি চাইলে পরে ওই ইনকামে তাদেরও লাভ হলো, আপনারও লাভ হয়ে গেল, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, এইভাবে গেলে পারে। এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করা যায়। আরো অনেক ট্রিক্স আছে, ওগুলো আমার ক্যামেরার সামনে বলা উচিত হবে না। তো জাস্ট এইটুকু বলি যে আপনি এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে করতে অনেক ট্রিক্স অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে, যে এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করার পরপরই আপনার একটার পর একটা নতুন কৌশল অবলম্বন আর কি মানে খুলে আসবে, বেরিয়ে আসবে, যে এই কৌশলগুলো আরো কমে যাবে। তো এইরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি তো বিভিন্ন স্পটে মানে দার্শনিক স্থানে হতে যেতে পারবেন। এরপর আমি বলি যে যেসব স্থানগুলোতে আপনি গেলেন, যেমন আমি গেছি হচ্ছে বান্দরবন গেছি বা খাগড়াছড়ি গেছি বা সাজেক গেছি, ওখানে গিয়ে দেখা যাচ্ছে আপনার হচ্ছে মানে কম্বাইন্ড প্যাকেজে অনুসারে আপনাকে যেতে হচ্ছে। দেখা যায় 12,000, 10,000, 5,000, মিনিমাম হচ্ছে 4,000 এরকম করে একটা অ্যামাউন্ট পরে গাড়ি শুধু যাবেন আসবেন, একটা ঘোরা বিশাল মোটা একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টে কিন্তু আপনার ইন্ডিয়াতে বহু জায়গায় ঘুরে ফিরে আরো টাকা বেশি থাকবে, জানেন? বাংলাদেশে এটা খুবই বাজে একটা জিনিস, আমি এটা নিন্দা করি। বাংলাদেশের মানে পর্যটকদের একটা পর্যায়ে আসবে বাংলাদেশে একমাত্র হাইফাই সোসাইটি ছাড়া, মনে করেন যে একটা পর্যায়ে মিডিল ক্লাস সোসাইটি আর পর্যটক বাংলাদেশে ঘুরবে না একটা সময় আসার পর। এটা কেন হবে? সেটা পর্যটকরা এই যে এখন ম্যাক্সিমাম পর্যটকরা অফ সিজনে হা করে মরে, মানে মরুভূমির মতো তাদের জীবনযাপন ব্যবস্থা। কেন হয়? এই পর্যটকে এসে মানুষ যখন মানে অধিক বেশি মানুষ আসে, ওই বেশি মানুষগুলো আসার পরে ওইখানে কিন্তু প্রায় 55% বেশি মানুষ মানে খুশি না হয়ে চলে যায়। তারা সিদ্ধান্ত নেয় পরে অফ সিজনে আসবে, কিন্তু আপনাদের এই মানে এত মোটা অঙ্কের ঘন্টা যখন আপনি তার কানের গোড়ায় বাজান, তখন কিন্তু সে আর পরবর্তীতে আসার চিন্তাও করে না। তখন দেখা যাচ্ছে সে ব্যাক চলে আসে, আর আসে না। যদি সে মানে মনে করেন নসিবুর ছেড়ে দেয় দিয়ে মনে করে আসার চিন্তা ভাবনা তার মাথা থেকে সরে যায়। তো এই রকমের কারণে আজকে এই বাংলাদেশের পর্যটক গুলো দেখা যাচ্ছে কিছুটা সময় বাদে ম্যাক্সিমাম টাইম গুলো দেখা যাচ্ছে হাহাকার অবস্থা। এখানকার যারা ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট বলেন না কেন, যাই হোক না কেন, যাই করুক না কেন, এই বাংলাদেশের পর্যটকের যে সিস্টেম আছে, যদি এটা আপনারা মনে করেন যে সারা বছর 12 মাস মজা মানে ইনকাম করতে চান, অল্প অল্প করে ইনকাম করেন, দেখবেন যে আপনারা সারা 12 মাস ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন যে না, এভাবে করে যে আছে আপনি মনে করেন একদিনে সব খেতে যাবেন খাবেন, তাহলে মনে করেন যে আপনার একটা সময় এসে দেখা যাচ্ছে উল্টা পাল্টা মানে হাহাকার। তো এক পর্যায়ে এসে আপনি পর্যটকে এই বিজনেস আপনি খুলবেন না। যারা পর্যটকের ব্যবসা বাণিজ্য করে থাকেন বা বিভিন্ন কাজের মাধ্যমে ইনকাম করে থাকেন এখানে বিভিন্ন মাধ্যম দিয়ে, তাদেরকে আমি বলতেছি। এটা গেল একটা ব্যাপার। তো আমি আরেকটা ব্যাপার এখানে ক্লিয়ার করবো যে আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থানগুলো আছে, যে স্থানগুলোর ভিতরে আপনি মূলত আপনি চিন্তা করবেন যে ওই স্থানগুলোতে আমি যে যাবো, কিসের জন্য যাব? ঘোরাঘুরি অবশ্যই ভালো, মানুষ কিন্তু একটা ঘুরতে গেলে কোনো আগে একটা মানসিকতা তৈরি হয়। দ্বিতীয়ত আমি সেখানে স্বাচ্ছন্দ্য বোধ যাবে। যাদের টাকা আছে ভাই, টাকা খরচ, টাকা যদি বিষয়বস্তু না হয়, কোনো মেটার না হয়, তাহলে দেখা সে টাকা যাক মানে আরামসে যাবে। সেটা তো তাদের ব্যাপার, তো মানে বলার প্রশ্ন আসে না। মূলত বলার প্রশ্ন কাদের জন্য? যাদের পকেটে টাকা নাই, যারা অল্প টাকা একটু ভালো কিছু দেখে একটু ভালো কিছু উপলব্ধি করে আসতে চাই, তাদের জন্য হচ্ছে মূলত আমার ভিডিওগুলো। তো এই ট্রিক্স গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে মোটামুটি আপনি এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করার সাথে সাথে আরো অনেক ট্রিক্স দেখবেন যে বেরিয়ে আসতেছে। আর থেকেও চিপ রেটে, আমি ওগুলো তো বলা যাবে না। তো ওই সেক্টরে আপনারা দেখাচ্ছে মানে খুব অল্প খরচে আপনারা আসতে পারেন বিভিন্ন জায়গায়। আমি এখানে আপনার হচ্ছে মামা বাজারে গিয়ে মানে মোটামুটি এখন 3 দিনে মানে 1200 টাকার মতো আমার খরচ গেছে ঘর ভাড়া। খাইছি ইচ্ছা মতো খাইছি। আপনি যত চিপ রেটে খেতে পারেন তত চিপ আপনার খরচ কম হবে। এটা যার যার ব্যক্তিগত পার্সোনাল চাহিদা অনুপাতে। তো এটা আপনাদের উপর ছেড়ে দেবো আমি। এখন আসেন মোটামুটি এখানে এসে আপনি কি করবেন? মোটামুটি এখানে এসে আপনার কাজটা যেটা প্রাথমিক হবে, যখন বেশি দেখবেন মানুষজন খুব বেশি আসবে, তখন আপনি এখানে নামবেন না। হ্যাঁ, তবে আপনার যদি বেশি কোলাহল পছন্দ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমার মনে যদি একাকিত্ব ভাবে চলতে চান তাহলে এটা করবেন না। আপনি দুইটা কাজ করতে পারেন। একটু মানুষ কমবে যখন বেলা হবে, যেহেতু আপনি এখানে অল্প টাকায় থাকতে পারতেছেন, দেখা যাচ্ছে সন্ধ্যার টাইমে একটু বা বিকাল টাইমে বা 3টা-4টার পরে একটু এখানে নামলেন, রিল্যাক্স একটু উপভোগ করবেন। আর বেশি পর্যটক আসলে পারে এখানে আসাটা এক প্রকার রিস্ক। দুইটা রিস্ক কেন বলতে শোনেন, আপনি হয়তো পছন্দ করেন এখানে বেশি মানুষ আসলে আপনার ভালো লাগে, ঠিক আছে, সব ঠিক আছে। আপনি চিন্তা করবেন যে যত বেশি মানুষ হবে তত বেশি ফ্রড হয় এখানে প্রত্যেকটা। আপনার বাংলাদেশের কথা বলি, ও বাইরের দেশে আমার জানা নেই সেরকমের। যেখানে বেশি লোকজন মানে লোক সমাবেশ বেশি হয়, সেখানে 2 নম্বরই বাটপাড়ি শত বেশি হয়, যার জন্য আপনার সাথে যে হবে না তার গ্যারান্টি খুবই কম। ম্যাক্সিমাম মানুষের সাথে হয়ে যায়। কেউ বুঝো না বুঝায় ভান করে, কেউ টাকার পয়সা আছে বিদায় তার সে কিছু মনে করে না, আর কেউ হয়তো দেখা যায় মনে মনে কষ্ট পেয়ে চলে যেতে হয় তার। এই ব্যাপারগুলো ঘটে থাকে।
আমি পর্যটকদের উদ্দেশ্যে এখানে বলবো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা, অনেকে অনেক কথা বলে, আসলে ভাই বাংলাদেশের আইন শৃঙ্খলাকে আমার কথা তো ঠিক হবে না। আর বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপারে আমি লিগালি বলতে গেলে পরে দেখা যাচ্ছে মানে হক কথা সবার হজম হবে না, তো দেখা যাচ্ছে নিজের বিপদ তো আর খামাখা বাড়িয়ে লাভ নেই। আমি জাস্ট তাদেরকে বলবো যারা ব্যবসা করতে চান পর্যটক স্থানে, আপনি যে কোনো পর্যটক স্থানে হোক না মানে, আপনারা ভাই অল্প করে নেন ভাই। ওই লোকটার যারা আপনি মনে করেন যে এক খাবলা যার কাছ থেকে নিতেছেন টাকা পয়সা, এরা যদি আপনি একটু সন্তুষ্ট করতে পারেন, মনে করেন টাকা পয়সা কম নিয়ে হলেও, এই লোক আপনার কাছে 10 বার আসবে। 10 বারে মনে করেন আপনার যা ইনকাম হবে, মনে করেন যে আপনার হচ্ছে তার কাছে একবারে আপনি তার থেকে কোনো পাবেন না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। আর আমার মতে পর্যটক স্থানের ভিতরে সব থেকে মানে ওয়াহিয়াত একটা ব্যাপার হচ্ছে নারীরা এমন ভাবে উলঙ্গবানা ভাবে চলাফেরা করে এখানে, মনে করেন যে ইয়াং পোলাপাইন তো আসে এই জন্য, ইয়াং পোলাপাইন এই পর্যটক স্থানেই আসে এই জন্য।